কলাম্বিয়া ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী মাহমুদ খলিলের মুক্তি চেয়ে নিউ ইয়র্ক সিটির ট্রাম্প টাওয়ারে বিক্ষোভ করেছে ১৫০ শতাধিক ইহুদি। বৃহস্পতিবার ২ ঘণ্টা ধরে চলা ওই বিক্ষোভ থেকে অন্তত ১০০ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হবে বলে জানিয়েছে এনওয়াইপিডি। কলাম্বিয়া ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী মাহমুদ খলিলের মুক্তির দাবিতে ম্যানহাটানের ট্রাম্প টাওয়ারের লবিতে তুমুল বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এনওয়াইপিডি জানিয়েছে, বৃহস্পতিবার ২ দলের শতাধিক ইহুদি প্রতিবাদকারী টাওয়ারের লবিতে প্রবেশ করে। বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরা বিশেষ ধরনের টি শার্ট পরে আসেন। বিক্ষোভকারীদের সবার টি শার্টে নট ইন আওয়ার নেম বা আমাদের নামে নয় স্লোগান লেখা ছিল। এছাড়া ইসরায়েলকে অস্ত্র দেয়া বন্ধের আহ্বানও ছিল টি শার্টে লেখা বার্তায়। বিক্ষোভকারীরা কিভাবে ট্রাম্প টাওয়ারে অবস্থান নিয়েছিল তার বর্ণনা দেন এনওয়াইপিডির এই কর্মকর্তা। পুলিশ জানায়, বিক্ষোভকারীদের এই দলটির কর্মকাণ্ড সম্পর্কে তারা আগে থেকেই অবগত ছিল। এর আগে অন্য ট্রাম্প টাওয়ারগুলোতে এই ধরনের বিক্ষোভের ক্ষেত্রে পুলিশ ঠিক যে ধরনের নিরাপত্তা দিয়েছিল এবারও তার ব্যতিক্রম হয়নি বলে জানিয়েছে এনওয়াইপিডি। বিক্ষোভকারীদের হাতে থাকা ব্যানারে প্যালেস্টাইন ও মাহমুদকে মুক্ত করার বার্তার পাশাপাশি শিক্ষার্থীদের সাথে লড়াই না করে নাৎসিদের সাথে যুদ্ধ করার আহ্বান জানানো হয়। ২ ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ থেকে অনেক বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। বিক্ষোভকারীরা মনে করেন, গাজায় যা হচ্ছে তা গণহত্যা। তাদের অভিযোগ, ট্রাম্প প্রশাসন একদিকে গাজায় গণহত্যায় সহায়তা করছে, অন্যদিকে দেশে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিচ্ছে। এই বিক্ষোভকারীর অভিযোগ, ধর্মকে ব্যবহার করে প্যালেস্টিনিয়ানদের মতো দুর্বল জনগোষ্ঠীর ওপর বারবার নিপীড়ন চালানো হচ্ছে, যা কোনোভাবেই চলতে দেয়া যায় না। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেছেন ডেপুটি মেয়র ক্যাস ডট্রি। আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যক্তিগত সম্পত্তিতে অনুপ্রবেশ এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে এনওয়াইপিডি। জন্মসূত্রে নাগরিকত্ব কেড়ে নিতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে দেশের সর্বোচ্চ আদালতে ৩টি জরুরি আবেদন দাখিল করা হয়, যেখানে বলা হয় নিম্ন আদালতের বিধিনিষেধ সীমিত করে ট্রাম্পের উদ্যোগ এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হোক। অ্যাক্টিং সলিসিটর জেনারেল সারা হ্যারিস বলেছেন, তারা মূলত সর্বোচ্চ আদালতের কাছে অনুরোধ জানিয়েছেন। এদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, গ্রিন কার্ড থাকলেই অনির্দিষ্টকালের জন্য আমেরিকার বসবাসের অধিকার পায় না কেউ। ফক্স নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ৬ সপ্তাহের মাঝেই সীমান্ত সংকট নিয়ন্ত্রণে নিয়ে এসেছে প্রশাসন। This is an absolute honor to sign. What they've done is just terrible. গত ২০ জানুয়ারি ক্ষমতায় বসে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে নির্বাহী আদেশে সই করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখনই ধারণা করা হয়েছিল এর বিরুদ্ধে অনেক মামলা হতে পারে। সেটাই হয়েছে এবং এখন পর্যন্ত দেশের 4টি নিম্ন আদালত ট্রাম্পের আদেশ স্থগিত করে রায় দিয়েছে। And you're looking at about 15 different firms? That or more, sir, yes. একদিকে যুক্তি দেখানো হচ্ছে চতুর্দশ সংবিধান সংশোধনীর ১৪০ বছরের ইতিহাসের উপলব্ধিকে চ্যালেঞ্জ জানানো হচ্ছে প্রেসিডেন্টের উদ্যোগে, যেখানে বলা আছে আমেরিকায় জন্ম নেয়া কিংবা শৈশব থেকে বেড়ে ওঠা একজন ব্যক্তি নাগরিকের মর্যাদা পাবেন। অন্যদিকে রক্ষণশীল আইনজ্ঞরা বলছেন, চতুর্দশ সংশোধনী তখনই কার্যকর হবে যখন শিশুর পিতামাতার যে কোনো একজনের এই দেশের নাগরিকত্ব থাকবে। এমন বিতর্কিত একটি উদ্যোগের কুল কিনারা না পেয়ে শেষ পর্যন্ত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ট্রাম্প প্রশাসন। আইন বিশেষজ্ঞরা বলছেন, জন্মসূত্রে নাগরিকত্ব কেড়ে নেওয়ার প্রাথমিক পদক্ষেপ হিসাবে ওই উদ্যোগ নিয়েছেন ট্রাম্প। বিশেষ করে রেড স্টেটগুলোতে পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চালাবেন প্রেসিডেন্ট। এজন্য অবশ্য অন্তত উচ্চ আদালতের 5 বিচারপতির সমর্থন লাগবে তার।
এদিকে গ্রিন কার্ড থাকলেই অনির্দিষ্টকালের জন্য আমেরিকায় বসবাসের অধিকার পায় না কেউ বলে মনে করেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফক্স নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেছেন, জাতীয় নিরাপত্তার কথা ভেবে প্রেসিডেন্ট এবং স্টেট সেক্রেটারি গ্রিন কার্ড কিংবা স্টুডেন্ট ভিসাধারীদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন। Millions and millions of unvetted foreign migrants into their countries. ভ্যান্স দাবি করেন, দায়িত্ব নেওয়ার মাত্র 6 সপ্তাহের মাঝেই সীমান্ত সংকট প্রায় নিয়ন্ত্রণে নিয়ে এসেছে প্রশাসন। এমনকি অবৈধভাবে শরণার্থী প্রবেশ 95% বেশি কমে গেছে। Biggest threat to the United States because yes, we've got 4 years of President Trump's leadership, but I guarantee you গ্রিনল্যান্ড দখলের বিষয়ে আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আন্তর্জাতিক নিরাপত্তার জন্যই আমেরিকার গ্রিনল্যান্ড প্রয়োজন। এক্ষেত্রে নেটো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার ওভাল অফিসে নেটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে ট্রাম্প এসব কথা বলেন। এছাড়া রুটা বলেন, নেটোকে আমেরিকার গ্রিনল্যান্ড মিশনে জড়াতে চান না তিনি। এ সময় ইউক্রেন রাশিয়ার যুদ্ধবিরতির বিষয়ে ট্রাম্প বলেন, তিনি আশা করেন আমেরিকার প্রস্তাবে রাশিয়াও রাজি হবে। But it's great to be with a friend of mine who was Prime Minister of the Netherlands. I got to know him very well. বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে নেটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটার সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা। এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি মনে করেন গ্রিনল্যান্ড আমেরিকার অন্তর্ভুক্ত হবে। What is your vision for the potential annexation of Greenland and getting them potentially? Well, I think it'll happen. বিশ্বের বৃহত্তম দ্বীপটি আমেরিকার দখলে নিতে নেটো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করেন ট্রাম্প। I'm sitting with a man that could be very instrumental. You know, Mark, we need that for international security, not just security, international. এ সময় মার্ক রুটা বলেন, তিনি নেটোকে এর মধ্যে টেনে আনতে চান না। So when it comes to Greenland, yes or not joining the US, I would leave that outside for me this discussion because I don't want to drag NATO in that. But তবে আর্কটিক অঞ্চলের নিরাপত্তা জোরদারের বিষয়ে ট্রাম্পের সঙ্গে একমত পোষণ করেন রোটা। outside Russia, there are 7 Arctic countries working together on this under US leadership is very important to make sure that that region, that part of the world stays safe. And we know things are changing there and we have to be there. ট্রাম্প উল্লেখ করেন, নানা কারণেই গ্রিনল্যান্ড গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এশিয়া ও রাশিয়ার সঙ্গে এলাকাটির সরাসরি যোগাযোগ রয়েছে, সর্বত্র তাদের জাহাজ রয়েছে। ডেনমার্ক এর সুরক্ষা নিশ্চিত করতে সক্ষম নয় বলে মন্তব্য করেন তিনি। And you have ships all over the place and we have to have protection. So we're going to have to make a deal on that. And Denmark is not able to do that. You know, Denmark's very far away and really has nothing to do. ডেনমার্কের কাছে গ্রিনল্যান্ডের মালিকানা থাকা নিয়েও প্রশ্ন তোলেন ট্রাম্প। What happens? A boat landed there 200 years ago or something, and they say they have rights to it. I don't know if that's true. I don't think it is actually. নেটোর সেক্রেটারি জেনারেল জানান, জোটের সদস্যরা তাদের প্রতিরক্ষা বাজেট বাড়িয়েছে, পাশাপাশি অস্ত্র উৎপাদন বাড়ানোর ওপরও জোর দেন তিনি। Because we need to produce more weaponry. We are not doing enough. And not in the US, not in Europe, and we are lacking behind when you compare to the Russians and the Chinese. রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি প্রসঙ্গে ট্রাম্প জানান, আমেরিকার প্রতিনিধিরা রাশিয়ার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। We know where we are with Ukraine, and we are getting good signals outside of Russia as to where we are with Russia, and hopefully they'll do the right thing. It's really humanity. ট্রাম্প বলেন, উভয় পক্ষের সঙ্গেই খোলামেলা আলোচনা করছেন তারা। And we have, you know, not been working in the dark. We've been discussing with Ukraine land and pieces of land that would be kept and lost and all of the other elements of a final agreement. যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বক্তব্যকে খুবই আশাব্যঞ্জক বলে মন্তব্য করেন ট্রাম্প। No, he put out a very promising statement, but it wasn't complete. And yeah, I'd love to meet with him or talk to him, but we have to get it over with fast. এ সময় তার প্রশাসনের আগ্রাসী শুল্ক নীতি প্রসঙ্গে প্রেসিডেন্ট বলেন, বছরের পর বছর ধরে ঠকে আসছে আমেরিকা, আর ঠকবে না। 2 এপ্রিল থেকে পাল্টাপাল্টি শুল্ক কার্যকর করার সিদ্ধান্ত থেকেও সরে আসবেন না বলে জানান তিনি। Look, we've been ripped off for years, and we're not going to be ripped off anymore. No, I'm not going to bend at all. কানাডার কাছ থেকে আমেরিকার কোনো কিছুরই দরকার নেই বলে দাবি করেন ট্রাম্প। Now there'll be a little disruption, but it won't be very long. But they need us. We really don't need them. And we have to do this. I'm sorry, we have to do this. Yes. বিভিন্ন ফেডারেল সংস্থা থেকে বরখাস্ত অস্থায়ী কর্মীদের দ্রুত পুনর্বহালে ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিয়েছেন 2 ফেডারেল বিচারক। বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার ইউএস ডিস্ট্রিক্ট জাজ
উইলিয়াম আলসাপ 6টি ফেডারেল সংস্থা থেকে অস্থায়ী কর্মীদের বরখাস্ত করাকে অবৈধ বলে আদেশ দেন। তিনি বলেন, ওই কর্মীদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। এর কয়েক ঘণ্টা পর মেরিল্যান্ডের ফেডারেল বিচারক জেমস ব্রেডার বরখাস্ত হওয়া 18টি সংস্থার অস্থায়ী কর্মীদের পুনর্বহালের নির্দেশ দেন। অন্যদিকে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে গণহারে কর্মী ছাঁটাই ও ডিপার্টমেন্টটি বিলুপ্ত করা ঠেকাতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন নিউ ইয়র্ক সহ 21টি স্টেটের অ্যাটর্নি জেনারেল। গত ফেব্রুয়ারিতে ইলন মাস্কের ডোজের নির্দেশনায় ট্রাম্প প্রশাসন বিভিন্ন ফেডারেল সংস্থায় কর্মরত অস্থায়ী কর্মীদের ব্যাপক হারে ছাঁটাইয়ের পদক্ষেপ নেয়। ভেটেরান্স অ্যাফেয়ার্স, ডিফেন্স, এনার্জি, ইন্টেরিয়র, এগ্রিকালচার এবং ট্রেজারি ডিপার্টমেন্ট থেকে সব মিলিয়ে 10,000-এর বেশি অস্থায়ী কর্মীকে চাকরিচ্যুত করা হয়। ট্রাম্প প্রশাসনের দাবি, অযোগ্যতার কারণে তাদেরকে বরখাস্ত করা হয়েছে। তবে এই ব্যাপক ছাঁটাইয়ের পদক্ষেপকে অবৈধ বলে রায় দিয়েছেন ক্যালিফোর্নিয়ার ফেডারেল বিচারক উইলিয়াম এলসাপ। বরখাস্তকৃত কর্মীদের অবিলম্বে পুনর্বহাল করার নির্দেশ দিয়েছেন তিনি। বিচারক বলেন, ওই কর্মীদের বরখাস্ত করার এখতিয়ার নেই অফিস অব পার্সোনেল ম্যানেজমেন্টের। এছাড়া তাদের অযোগ্যতার কারণে চাকরিচ্যুত করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের এমন দাবিও মিথ্যা বলে উল্লেখ করেন বিচারক। এ বিষয়ে আদালতে তারা যে তথ্য সরবরাহ করেছে সেগুলোকে জাল বলে অভিহিত করেছেন তিনি। সাবেক ফেডারেল প্রসিকিউটর অ্যান্ড্রু ওয়াইজম্যান বলেন, ট্রাম্প প্রশাসন আইনসম্মতভাবে কর্মী সংখ্যা কমানোর পথে না হেঁটে বেআইনি উপায় বেছে নিয়েছে। ওয়াইজম্যান বলেন, ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপ অবৈধ এবং অসত্য বটেই, এটা শিষ্টাচার বহির্ভূত। ফেব্রুয়ারিতে চাকরিচ্যুত হওয়া সাবেক ফেডারেল কর্মী ক্যাথেরিন স্টিল জানান, কর্মদক্ষতার কারণ দেখিয়ে তাকে বরখাস্তের নোটিশ দেওয়া হয়। ক্যাথেরিন বলেন, আদালতের আদেশে হয়তো চাকরি ফিরে পাবেন, তবে আবারও তা হারানোর আশঙ্কা থেকেই যাবে। অন্যদিকে সম্প্রতি এডুকেশন ডিপার্টমেন্ট থেকেও ব্যাপক কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডিপার্টমেন্টটি বিলুপ্ত করার কথাও বলছেন। এমন পদক্ষেপের বিরুদ্ধে মামলা করেছেন 21টি স্টেটের অ্যাটর্নি জেনারেল। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা বলেন, এডুকেশন ডিপার্টমেন্ট বিলুপ্ত করার অংশ হিসেবে অস্থায়ী কর্মীদের ছাঁটাইয়ের পদক্ষেপ আইনি সীমা অতিক্রম করেছে। ম্যাসাচুসেটসের অ্যাটর্নি জেনারেল অ্যান্ড্রিয়া ক্যাম্বেল বলেন, প্রেসিডেন্ট কোনো রাজা নন, কংগ্রেসের মাধ্যমে গঠিত কোনো ডিপার্টমেন্ট বিলুপ্ত করতে পারেন না তিনি। হাওয়াইয়ের অ্যাটর্নি জেনারেল অ্যান লোপেজ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার ক্ষমতার অপব্যবহার করছেন। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশা জেমস ট্রাম্প প্রশাসনের এমন প্রচেষ্টাকে অন্যায় এবং বেআইনি বলে অভিহিত করেছেন। ট্রাম্প প্রশাসনের যে কোনো বেআইনি পদক্ষেপের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন অ্যাটর্নি জেনারেলরা। বাজার নিয়ন্ত্রণে ট্রাম্প প্রশাসন কার্যত কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেছেন হাউসের নিউ ডেমোক্রেটিক কোয়ালিশন ককাসের সদস্যরা। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো বর্তমান প্রশাসনের অগ্রাধিকার তালিকায় নেই। তাদের দাবি, ট্রাম্প প্রশাসন প্রতিবেশী দেশগুলোর সাথে অহেতুক শুল্ক যুদ্ধে জড়িয়ে মানুষের জীবন ধারণের খরচ আরও বাড়িয়ে দিচ্ছে। নিজের নির্বাচনী প্রচারে অনেক প্রতিশ্রুতি দিলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর দেশের সাধারণ মানুষের জন্য কিছুই করেননি বলে অভিযোগ করেছেন নিউ ডেমোক্রেটিক কোয়ালিশন এনডিসির চেয়ার কংগ্রেসম্যান ব্র্যাড স্নাইডার। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি দাবি করেন, ইলন মাস্ক এবং তার মতো বিলিয়নিয়ারদের অনৈতিক সুবিধা দিতেই ডোনাল্ড ট্রাম্প ফেডারেল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিচ্ছেন। তিনি বলেন, রবার্ট এফ কেনেডি জুনিয়রের মতো একজন টিকা বিরোধী HHS এর দায়িত্ব নেওয়ার পর দেশে শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। পাশাপাশি দেশের খামারগুলোতে বার্ড ফ্লু ছড়িয়ে পড়েছে। ব্র্যাড স্নাইডার মনে করেন, এই মুহূর্তে প্রশাসনের উচিত অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করে সাধারণ মানুষের জীবন ধারণের খরচ কমানোর উপর জোর দেয়া। এদিকে ট্রাম্পের শুল্ক যুদ্ধের কারণে দেশের ডিমের বাজার কিভাবে অস্থিতিশীল হয়েছে তা তুলে ধরেন এনডিসির ভাইস চেয়ার নিকি বিটজিনস্কি বলেন, দেশের বাজারকে স্থিতিশীল করে সাধারণ মানুষের জীবন ধারণ সহজ করতে যা যা করা দরকার ট্রাম্প প্রশাসনের সাথে মিলে তিনি সহ অন্যান্য ডেমোক্রেটরা সেগুলো করতে প্রস্তুত আছেন। আরেক ভাইস চেয়ার মার্ক ভিসি বলেন, দেশের মানুষের এমন একজন নেতা দরকার যিনি দেশের অর্থনীতিকে এমন পর্যায়ে নিয়ে যাবেন যেখানে সাধারণ মানুষের বিল ও খাবারের মধ্যে থেকে একটিকে বেছে নেওয়ার কথা ভাবতে হবে না।
কংগ্রেসম্যান মেরিলিন স্ট্রিকল্যান্ড বলেন, বর্তমান প্রশাসন দেশের মানুষের কোনো পরোয়া করে না, তারা শুধু নিজেদের লাভের কথাই ভাবে। কংগ্রেসম্যান অ্যান্ড্রিয়া সালিনাস দাবি করেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবার সুযোগ কেড়ে নেওয়াকেই বর্তমান হাউস রিপাবলিকানরা অগ্রাধিকার দিচ্ছে। অন্যদিকে ডেমোক্রেটিক পার্টির ট্রান্সজেন্ডার কংগ্রেস সদস্য স্যারা ম্যাকব্রাইড বর্তমান প্রশাসনের লিঙ্গ সংক্রান্ত নীতিমালার সমালোচনা করেন। প্রত্যাখ্যানের হুমকি দেওয়ার একদিন পার না হতেই রিপাবলিকানদের 6 মাসের সরকারি অর্থায়ন বিলে সমর্থন দেওয়ার ইঙ্গিত দিলেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার। বৃহস্পতিবার সেনেট ফ্লোরের বক্তব্যে তিনি বলেন, বর্তমান বিলটি খুব বাজে, এতে সন্দেহ নেই, কিন্তু অচলাবস্থা দেশের পরিস্থিতি আরও নাজুক হয়ে যাবে। শুমার দাবি করেন, অচলাবস্থার সুযোগ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক অতি জরুরি জনসেবা কাটছাঁট ত্বরান্বিত করবেন, কারণ এই সময় তারা বিশেষ ক্ষমতা পাবেন আর তাতে চরম বিশৃঙ্খলা দেখা দেবে। এদিন সেনেট মেজরিটি লিডার জন থুন 30 দিনের সরকারি অর্থায়নে নীল শিবিরের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেন। সরকারি কার্যক্রমে অচল অবস্থা এড়াতে মঙ্গলবার 217-213 ভোটে ব্যয় বিল পাশ হয় হাউসে। এবার সেনেটে বিলটি পাশ হলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত সরকারি প্রতিষ্ঠানগুলোতে অর্থায়ন নিয়ে আর কোনো শঙ্কা থাকবে না। শুক্রবার মধ্যরাতেই শাটডাউনের ক্ষণগণনা শুরু হয়ে যাবে। অথচ মঙ্গলবার হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজের পর নীল শিবিরের সেনেট মাইনরিটি লিডার চাক শুমার সাফ জানিয়ে দিয়েছিলেন, এই বিল কংগ্রেসের উচ্চ কক্ষের ফ্লোরে আনা হলে তা প্রত্যাখ্যান করবেন ডেমোক্রেটরা। I have said many times there are no winners in a government shutdown, but there are certainly victims, the most vulnerable Americans who rely on federal programs to feed their families, to access medical care, and to stay financially afloat. কিন্তু বৃহস্পতিবার রাতে নাটকীয়ভাবে সেই অনমনীয় অবস্থা থেকে সরে আসেন শুমার। সেনেট ফ্লোরে তিনি বলেন, বর্তমান বিলটি খুবই বাজে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু শাটডাউনে দেশের পরিস্থিতি আরও নাজুক হয়ে যাবে। The potential for a shutdown has consequences for America that are much, much worse. শুমার দাবি করেন, অচল অবস্থার সুযোগ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক অতি জরুরি জনসেবা কাটছাঁট ত্বরান্বিত করবেন, কারণ এ সময় তারা বিশেষ ক্ষমতা পাবেন আর তাতে চরম বিশৃঙ্খলা দেখা দেবে, যা হতে দেওয়া যায় না। তাই বাধ্য হয়েই সিয়ার পাশে ভোট দেবে ডেমোক্রেটরা। But I believe allowing Donald Trump to take even much more power সিয়ারের বিরোধিতা থেকে সরে আসার সপক্ষে কয়েকটি যুক্তি তুলে ধরেন শুমার। জানান, পুঁজিবাজারে ধস, মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি এবং সার্বিকভাবে অর্থনীতির চাকা থমকে যাওয়ার পেছনে ট্রাম্পের আগ্রাসী শুল্ক নীতি দায়ী। তাকে এভাবে স্বেচ্ছাচারী হওয়ার সুযোগ দেওয়া যায় না, যে কারণে সরকারি অর্থায়ন বিলের বিরোধিতা থেকে সরে এসেছেন ডেমোক্রেটরা। to make the best choice for the country to minimize the harms to the American people. এদিকে সেনেট মেজরিটি লিডার জন থুন 30 দিনের সরকারি অর্থায়নে নীল শিবিরের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। বলেছেন, ডেমোক্রেটদের সামনে দুটি পথই খোলা রয়েছে, হয় তারা সরকারি অর্থায়নের পক্ষে ভোট দেবে, না হয় শাটডাউনের দিকে ঠেলে দেবে। আমদানি হওয়া পোশাকে ট্রাম্প প্রশাসনের চড়া শুল্কারোপের কারণে দেশে উৎপাদন বাড়াতে আগ্রহী হয়েছেন খুচরা বিক্রেতারা। তবে স্থানীয়ভাবে উৎপাদন সক্ষমতা বাড়াতে গিয়ে নানা রকম প্রতিবন্ধকতায় পড়তে হচ্ছে তাদের। গত 6 মাস ধরেই তৈরি পোশাক রিটেলারদের মধ্যে স্থানীয়ভাবে পণ্য উৎপাদনের আগ্রহ বেড়েছে। আমদানি হওয়া পোশাকে অতিরিক্ত শুল্ক আরোপের ফলে দেশীয় পোশাকের চাহিদাও বেড়েছে অনেক, কিন্তু পর্যাপ্ত সক্ষমতার অভাব, উচ্চ শ্রমিক খরচ আর কাঁচামালের উপর বসানো শুল্ক রিটেলারদের ব্যবসা সম্প্রসারণে বাধা হয়ে দাঁড়িয়েছে। নিউ জার্সির কোম্পানি গ্যাম্বার্ট শার্টের মালিক মিচ গ্যাম্বার্ট এই বিষয়ে রয়টার্সকে বলেন, তৈরি পোশাকের মান ঠিক রেখে উৎপাদন আরও বাড়ানো তার জন্য চ্যালেঞ্জিং, তাই নতুন অর্ডার নেওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হচ্ছে তাকে। We certainly don't want to overload it and kick out the existing customer base that has been a steady with us. আমেরিকার শীর্ষ কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের সাথে অনুষ্ঠিত এক বিজনেস রাউন্ড টেবল বৈঠকে গত মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও প্রতিশ্রুতি দেন, দেশের কোম্পানিগুলো যদি তাদের পণ্য স্থানীয়ভাবে উৎপাদন করে তাদের কর্পোরেট ট্যাক্স 21% থেকে কমিয়ে 15% করে দেওয়া হবে।
শুল্ক আরও বাড়তে পারে বলে ট্রাম্প সতর্ক করেন সেই বৈঠকে। But we saved a tremendous amount of money for the future. This is going into the future. এদিকে চায়নার উপর শুল্ক আরোপের সরাসরি প্রভাবে গ্যামবার্টের বোতাম খরচ 18% বেড়ে গেছে। গ্যামবার্ট জানান তার কোম্পানির অন্য কোথাও থেকে বোতাম নিয়ে আসার সুযোগ নেই, কারণ আমেরিকায় এই কাঁচামালের জন্য স্থানীয় কোনো সাপ্লাই চেইন নেই। We source right now from China 100% of our buttons because there is no domestic supply chain for American-made buttons. শুল্কযুদ্ধের প্রভাবে গ্যামবার্ট কোম্পানি এখন দেশেই পোশাক তৈরি করলেও আমদানি হওয়া উপকরণের দাম বেড়ে যাওয়ায় রিটেইল পণ্যের মূল্য গড়ে 18% বেড়েছে। Which basically translates to about a $5,400 per order extra charges in just buttons alone. 90-এর দশক থেকেই আমেরিকার তৈরি পোশাকের রিটেইলাররা চায়না, ভিয়েতনাম, বাংলাদেশের মতো দেশ থেকে তাদের পণ্য তৈরি করিয়ে নেয়। আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী দেশে বিক্রি হওয়া 90% পোশাক আর জুতাই আমদানি হয়ে আসে। বেআইনিভাবে বরখাস্ত হওয়া সাবেক সেনা সদস্যদের চাকরিতে পুনর্বহালের জন্য বিল উত্থাপন করেছেন সেনেটর রিচার্ড ব্লুমেন্থাল ও সেনেটর বার্নি স্যান্ডার্স। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ব্লুমেন্থাল জানান, আগামীতে সেনারা যাতে কর্মক্ষেত্রে নিরাপত্তা পায় সেটি নিশ্চিত করতেই বিলটি উত্থাপন করেছেন তারা। এছাড়া ফেডারেল বাজেটে ইলন মাস্কের অনৈতিক হস্তক্ষেপ বন্ধের দাবি জানান স্যান্ডার্স। ফেডারেল সরকারের খরচ কমানোর উদ্দেশ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও টোস যে গণছাঁটাই প্রকল্প হাতে নিয়েছেন তাতে হাজারো সাবেক ও যুদ্ধাহত সেনা সদস্যদের বরখাস্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। গণছাঁটাইয়ের সঙ্গে সঙ্গতি রেখে রিপাবলিকান আইন প্রণেতারা যে সরকারি বাজেট প্রস্তাব করেছেন তাতেও কমানো হয়েছে ভেটারান ও তাদের পরিবারের প্রাপ্য আর্থিক সুবিধা। এ নিয়ে কংগ্রেসের ডেমোক্রেট ও স্বতন্ত্র সদস্যদের তীব্র সমালোচনার মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। ফলে সরকারি অচলাবস্থা এড়াতে জিওপি প্রস্তাবিত ওই ব্যয় বিলেও সমর্থন নেই তাদের। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বরখাস্তকৃত সাবেক সেনাদের অবিলম্বে তাদের পদে পুনর্বহালের প্রস্তাব তুলে ধরেন ডেমোক্রেটিক সেনেটর রিচার্ড ব্লুমেন্থাল। তিনি বলেন, কয়েক ধাপে এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে হবে এবং এসব সেনা সদস্যরা আগামীতেও যাতে কর্মক্ষেত্রে সুরক্ষা ও নিরাপত্তা পান সেটি নিশ্চিত করতে হবে। এ সময় ইলন মাস্ক ও ডোজের কঠোর সমালোচনা করে সেনেটর বলেন, তাদের ছাঁটাই ও সহায়তা বন্ধের সিদ্ধান্তে ইতিমধ্যেই আহত সেনা ও তাদের পরিবারকে নানা রকম সমস্যায় পড়তে হচ্ছে। ভেটারান্স অ্যাফেয়ার্স সহ সরকারি দপ্তরগুলোতে আগে থেকেই অনেক পদ ফাঁকা ছিল উল্লেখ করে সেনেটর ব্লুমেন্থাল দাবি করেন, চাকরিচ্যুতদের পুনর্নিয়োগ দিয়েই এই পদগুলো পূরণ করতে হবে। একই সম্মেলনে ডেমোক্রেটিক সেনেটর ব্লুমেন্থালের সাথে একমত পোষণ করেন স্বতন্ত্র সেনেটর বার্নি স্যান্ডার্স। টেক জায়ান্ট ইলন মাস্কের সমালোচনা করে তিনি বলেন, মাস্ক সাধারণ মানুষের জীবনধারণ দিন দিন আরো কঠিন করে তুলছেন। সেনেটর বলেন, গুরুত্বপূর্ণ খাতগুলোতে বাজেট কমানোয় লাভের লাভ কিছুই হচ্ছে না ফেডারেল সরকারের, বরং আরো ধনবান হয়ে ওঠার সুযোগ পাচ্ছে ট্রাম্প অনুগতরা। তাই জিওপি কংগ্রেসম্যানদের উত্থাপিত বিলটির বিপক্ষে নিজের নেতিবাচক অবস্থান স্পষ্ট করে সেনেটর আহ্বান জানান ফেডারেল বাজেট থেকে অনৈতিক কাটছাঁট বাদ দেওয়ার। সেনেটর বলেন, জাতীয় স্বার্থে এই লড়াই চালিয়ে যাবেন তারা। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন নিয়ে উত্তেজনা বাড়ছে। ডেমোক্রেটদের মধ্য থেকেই নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন 10 জন। বর্তমান মেয়র এরিক অ্যাডামস আবারও নির্বাচন করার ঘোষণা দিলেও তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোর মতো প্রার্থী। সবশেষ এই তালিকায় যোগ দিয়েছেন সিটি কাউন্সিল স্পিকার এড্রিয়ান অ্যাডামসও। সব মিলে বেশ বিপাকে আছেন মেয়র অ্যাডামস, কারণ জনপ্রিয়তার জরিপেও ক্রমাগত পিছিয়ে পড়ছেন তিনি। শুধু দেশের ভেতরেই নয়, বিশ্বের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ সিটি হওয়ায় কে হচ্ছেন নিউ ইয়র্ক সিটির মেয়র তা নিয়ে মানুষের থাকে বাড়তি আগ্রহ। চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠিত হবে মেয়র নির্বাচন। সিটি হলে চূড়ান্তভাবে কে যাবেন তা নিয়ে এখন থেকেই শুরু হয়ে গেছে নানা হিসেব নিকেশ। এই দৌড়ে ডেমোক্রেট প্রার্থী হিসেবে স্বাভাবিক পছন্দের তালিকায় থাকার কথা বর্তমান মেয়র এরিক অ্যাডামসের। তবে ফেডারেল দুর্নীতির মামলা প্রত্যাহার করে নিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার মাখামাখিতে বিরক্ত ডেমোক্রেটরা। অনেকদিন কানাঘুষো চললেও মাসের শুরুতে নাটকীয় ঘোষণা দিয়ে বর্তমান মেয়রকে চ্যালেঞ্জ জানিয়েছেন সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো। জনপ্রিয়তা জরিপ বলছে সিটির 38% জনগণ মেয়র হিসেবে কুমোকে চান, সেখানে এরিক অ্যাডামসের গ্রহণযোগ্যতা রয়েছে মাত্র 10% মানুষের কাছে। সবচেয়ে বড় কথা, এখন পর্যন্ত মেয়র পদে প্রার্থিতা ঘোষণা করেছেন ডেমোক্রেটদের মধ্যে থেকেই 10 জন। তারা হলেন বর্তমান মেয়র এরিক অ্যাডামস, সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো,
স্টেট অ্যাসেম্বলিম্যান জোরান মামদানি, সিটি কন্ট্রোলার ব্র্যাড ল্যান্ডার, সাবেক সিটি কন্ট্রোলার স্কট স্টিনজার, স্টেট সেনেটর জেলনর মাইরে, স্টেট সেনেটর জেসিকা রামোস, সিটি কাউন্সিল স্পিকার এড্রিয়ান অ্যাডামস, সাবেক অ্যাসেম্বলিম্যান মাইকেল ব্লেক এবং পাবলিক অ্যাডভোকেট জুমানে উইলিয়ামস। আগামী 24শে জুন ডেমোক্র্যাট প্রাইমারিতে ভোটের মাধ্যমে চূড়ান্ত করা হবে প্রার্থী। মেয়র হিসেবে এবারের নির্বাচনে প্রার্থী হওয়ার ব্যাপারে এখনও অনড় আছেন এরিক অ্যাডামস। ডেমোক্র্যাটদের ভিড়ে তিনি রিপাবলিকান পার্টির প্রার্থী হওয়ার গুজব উঠলেও অ্যাডামস তার অবস্থান পাল্টাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। তবে 2021 সালে বেশ আগে থেকে শুরু করলেও এখনও আনুষ্ঠানিক প্রচার শুরু করেননি অ্যাডামস। এমনকি ক্যাম্পেইন ম্যানেজার পদেও কাউকে নিয়োগ দেননি। অ্যান্ড্রিউ কুওমো 1 মার্চ আনুষ্ঠানিক প্রচার শুরু করার পর অনেকে ভেবেছিলেন অ্যাডামস পিছু হটবেন, কিন্তু তার ঘুম এখন আগের চেয়ে ভালো হয় বলে সাংবাদিকদের জানান অ্যাডামস। $4 মিলিয়ন নির্বাচনী তহবিল আছে অ্যাডামসের, সে তুলনায় অন্য প্রার্থীরা পিছিয়ে আছেন। কার্যত কঠিন একটা সময় পার করছেন মেয়র এরিক অ্যাডামস। একদিকে দুর্নীতির মামলা নিয়ে তিনি যেমন চরম বিতর্কিত, অন্যদিকে তার নিজ দল ডেমোক্রেটিক দলের মধ্যেই তাকে নিয়ে অসন্তোষ বাড়ছে। তাই আগামী মেয়র নির্বাচনে মেয়র এরিক অ্যাডামস ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে প্রার্থী হওয়ার ব্যাপারে যতই দৃঢ় প্রতিজ্ঞ থাকুন না কেন, কাজটা মোটেও সহজ হবে না বলে মনে করছেন তার ঘনিষ্ঠজনরা। ট্রাম্প টাওয়ার থেকে বিক্ষোভকারীদের আটকের তীব্র প্রতিবাদ জানিয়েছে জুইশ ভয়েস ফর পিস। এই ঘটনায় আরও প্রতিবাদ জানিয়েছেন সাবেক কংগ্রেসম্যান জামাল বৌমান। তিনি বলেন, সাধারণ মানুষের মতামত প্রকাশ করার অধিকার থাকা উচিত। এই ধরনের ঘটনা রুখে দিতে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান কংগ্রেসম্যান। পুলিশের হাতে আটক অবস্থায়ও বিক্ষোভকারীরা এভাবেই প্রতিবাদ জানিয়েছেন, ক্ষোভ প্রকাশ করেছেন, দাবি জানিয়েছেন মাহমুদ খলিলের মুক্তির। গত শনিবার প্যালেস্টাইনের নাগরিক এবং কলম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী মাহমুদ খলিল আইসের হাতে আটক হন। তারপর থেকে নিউ ইয়র্ক সহ দেশের বিভিন্ন শহরগুলোতে সামাজিক সংগঠনগুলো বিক্ষোভ প্রদর্শন করছে। তারই রেশ ধরে বৃহস্পতিবার সকালে ট্রাম্প টাওয়ারের সামনে 3 শতাধিক আন্দোলনকারী বিক্ষোভে অংশ নেয়। তারা বলছেন, যৌক্তিক দাবিতে তাদের বিক্ষোভ করার অধিকার আছে। Over 300 Jews and allies took over the downstairs of Trump Towers in protest of the arrest of Mahmoud Khalil and to ensure that we have the right to protest, that we have the right to have freedom of expression. All of the students across the country that are holding protests in solidarity, all of the cities that are having protests, we are with him, we are with his family. মাহমুদ খলিলকে আটকের ঘটনার বিরুদ্ধে সবাইকে রুখে দেওয়ার আহ্বান জানান কংগ্রেসম্যান জামাল বৌমেন। একই সাথে মাহমুদ খলিলের সাথে যা হচ্ছে তা অন্যায় বলেও মন্তব্য করেন তিনি। We all have to stand up and take that risk, because if we don't do that, our democracy will be gone. It's actually gone as we speak. Are we going to fight to get it back? We have to fight to get it back. We cannot allow Donald Trump to turn this into a dictatorship, authoritarian, fascist regime. We love you, brother. Mahmoud Khalil, we love you. Thank you for your leadership. Thank you for standing up. Thank you for putting yourself at risk. মাহমুদ খলিলকে আটকের পর তার গ্রিন কার্ড প্রত্যাহার করে নিজ দেশে ফেরত পাঠাতে আদালতে দ্বারস্থ হয়েছে প্রশাসন। এই ধরনের ঘটনাকে ফ্যাসিজমের লক্ষণ বলে মন্তব্য করেন জিউস ভয়েস ফর পিস। Fascist regimes try these things, they test these cases. They try to see if people will comply, if people will roll over and allow them to force this kind of illegal, undemocratic activity on us. সাধারণ মানুষের অন্যায়ের প্রতিবাদ করার গণতান্ত্রিক অধিকার রয়েছে বলেও জানান তারা। মাহমুদ খলিল আটকের পর থেকেই বিক্ষোভকারীরা বিভিন্ন জায়গায় প্রতিবাদ সমাবেশ করে আসছেন। তারই ধারাবাহিকতায় আজ এই ট্রাম্প টাওয়ারের সামনেও বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন, যে কারণে এই ট্রাম্প টাওয়ার থেকে প্রায় শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। তারপরও বিক্ষোভকারীরা বলছেন, আইনের প্রতি সম্মান দেখিয়ে আদালত মাহমুদ খলিলকে মুক্তি দেবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।